হ্যালো ডিয়ার স্টুডেন্ট, এখন শুরু করছি রায় অ্যান্ড মার্টিনের মডেল কোশ্চেন সেটের পার্ট 3। এই পার্ট 3তে কোশ্চেন নাম্বার 26 থেকে আলোচনা করব। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবে এবং কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। দেখো 26 নম্বরে যে কোশ্চেন সেটা কি বলেছে, একটি বস্তুর গতিশক্তি 44% বৃদ্ধি পেলে ভরবেগের শতকরা বৃদ্ধি কত হবে। দেখো আমরা ভরবেগ আর গতিশক্তির মধ্যে একটা সম্পর্ক জানি, কি কোনো একটা বস্তুর ভরবেগ পি এটা সমান হয় √2m × e, যেখানে ইটা হচ্ছে কি গতিশক্তি। আচ্ছা, আমরা এই যে বস্তু কোণাটা বলেছে প্রথমে যে ভরবেগ, সে প্রথমে ভরবেগটাকে ধরে নিলাম কত পি, আর পরে যে ভরবেগ সেটা হচ্ছে পি ড্যাশ, তাহলে এটা কত আসবে √2 × m × e ড্যাশ। ই ড্যাশটা হচ্ছে কি পরে গতিশক্তি। যদিও কোশ্চেনে দেখো বলে দিয়েছে পরে গতিশক্তি কত হয়েছে 44% বৃদ্ধি পেয়েছে, তাহলে এইটাকে আমরা এইভাবে লিখতে পারবো √2m × e ড্যাশের জায়গায় কত হবে 144/100p। 44% বৃদ্ধি পেয়েছে, তাহলে এখন তার ভরবেগ কত হবে 144/100p। এটাকে যদি আমরা লিখি, দেখো পি ড্যাশ 144, একে রুটের মধ্যে থেকে বাইরে বার করলে কত হবে 12, আর 10 যেটা আছে এই 100 সেটা 10 হয়ে গেল, তাহলে √2m × দেখো কত ই। আচ্ছা, এটা ই হবে, ঠিক আছে 2me। আমাদের কি বলেছে শতকরা পরিবর্তন, তাহলে প্রথমে ভরবেগ ছিল পি, পরে হয়েছে পি ড্যাশ, তাহলে শতকরা পরিবর্তন যদি আমরা দেখি, শতকরা পরিবর্তন বা শতকরা বৃদ্ধি কার ভরবেগের। দেখো শতকরা বৃদ্ধি মানে বৃদ্ধি কতটা হলো, বৃদ্ধি মানে দেখো পরে যেটা হয়েছে 12/10 √2m × e মাইনাস প্রথমে যেটা ছিল √2m × e বাই নিচে কত প্রাথমিকে যেটা ছিল সেটা √2me × হচ্ছে 100। এটা ভালো করে মনে রাখবে, শতকরা পরিবর্তন মানে পরিবর্তন কতটা হলো বাই প্রাথমিকে কতটা ছিল × 100। দেখো √2me উপরেও আছে নিচেও আছে, উপরে কমন নিয়ে নিচের সঙ্গে কেটে যাবে, তাহলে এখান থেকে দেখো যেটা আসবে 12/10 -1 × এখানে কত 100। তাহলে দেখো এটা লসাগু করলে 10 হবে, তাহলে এখানে কি আসবে 12 - 10/10 × কত 100। এই শূন্য কেটে গেল, আর 12 থেকে 10 বাদ দিলে কত 2, তাহলে 2 × 10 মানে কত 20। তাহলে ভরবেগ শতকরা বৃদ্ধি পাবে কত পার্সেন্ট 20%, অর্থাৎ অপশান বি যেটা সেটা হবে সঠিক উত্তর। আশা করছি সকলেই বুঝতে পেরেছ। আমরা এবার চলে যাব নেক্সট প্রবলেমে। কি বলেছে দেখো, K1 ও K2 বল ধ্রুবক সম্পন্ন দুটি স্প্রিংকে সমান বল প্রয়োগ করে প্রসারিত করা হলো, স্প্রিং দুটিতে সঞ্চিত স্থিতিশক্তির অনুপাত হবে। দেখো আমরা জানি কোনো স্প্রিংয়ে সঞ্চিত যে স্থিতিশক্তি তার রাশিমালা কি হয় 12 kx²। তাহলে প্রথম যে স্প্রিং তাতে সঞ্চিত স্থিতিশক্তি এটাকে আমরা ধরে নিচ্ছি E1, তাহলে এটা সমান কি হবে 1/2 × K1 × x1 তার স্কোয়ার। দেখো x1টা হচ্ছে প্রথম যে স্প্রিং তার দৈর্ঘ্যের যে পরিবর্তন সেটা, ঠিক আছে, আর দ্বিতীয়টার যেটা সেটাকে আমরা ধরে নিচ্ছি স্থিতিশক্তি U2, তাহলে এটা সমান হবে 1/2 × K2 × x2 তার স্কোয়ার। এবার এখানে দেখো যেটা বলেছে যে দুটি স্প্রিংয়ে সমান পরিমাণে কি বল প্রয়োগ করা হলো,
তাহলে দৈর্ঘ্যের যে প্রসারণ সেটা অবশ্যই আলাদা হবে। সেটাকে আমরা এখান থেকে যদি ক্যালকুলেশন করি, প্রথমটাতে যে বলটা প্রয়োগ করা হলো সেটা এফ, তাহলে এফ সমান দেখো আমরা এইভাবে লিখতে পারবো K1 ইন্টু কত x1, আর দ্বিতীয়টা যে বল প্রয়োগ করা হয়েছে সেটাও কত এফ, তাহলে এফ সমান এটাকে আমরা লিখে দিচ্ছি কি K2 ইন্টু x2। তাহলে এখান থেকে দেখো x1-এর যে ভ্যালুটা আসবে সেটা কত এফ বাই K1, আর এটাতে যেটা আসবে x2 সমান এফ বাই কত K2। এই x1 আর x2 এর ভ্যালুটাই সমীকরণ দুটোতে বসিয়ে দেবো। তাহলে প্রথমটাতে যেটা আসছে দেখো E1, এটা সমান 1/2 ইন্টু K1, এখানে দেখো x1 তার স্কোয়ার আছে, তাহলে এখানে স্কোয়ারটা যদি করি তাহলে এফের x1-এর ভ্যালু কত আছে এফ বাই K1, তার মানে এফ স্কোয়ার বাই কত K1 স্কোয়ার। তাহলে আলটিমেট এটা সমান দেখো চলে আসছে এফ স্কোয়ার বাই নিচে কত 2 ইন্টু K1। ঠিক একই রকমভাবে U2-র ভ্যালু ক্যালকুলেশন করব। এটা সমান 1/2 ইন্টু K2 ইন্টু এটা কি আসবে এফ স্কোয়ার বাই K2 তার স্কোয়ার, এটার সমান কি আসছে এফ স্কোয়ার বাই 2 ইন্টু K2 হলো। আমাদেরকে কি বলেছে স্প্রিং দুটিতে সঞ্চিত স্থিতিশক্তির অনুপাত। তাহলে E1 ইস টু U2 যদি আমরা করি, বা E1 বাই কত U2, তাহলে উপরে দেখো E1-এর ভ্যালু কত পেয়েছি আমরা এফ স্কোয়ার বাই 2K1, আর এটার ভ্যালু যেটা পেয়েছি এফ স্কোয়ার বাই কত 2K2। তাহলে এখানে দেখো কেটে যাওয়ার পরে আলটিমেট যেটা পড়ে থাকবে K2 বাই কত K1। তাহলে এখানে সঞ্চিত স্থিতিশক্তি যেটা তার যে অনুপাত, সে অনুপাতটা কি আসছে এইটা। তাহলে E1 ইস টু U2 এটা সমান K2 ইস টু K1, এটা হবে উত্তর। বোঝা গেল? দেখে নাও শুরু থেকে একবার ক্যালকুলেশনটা, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু একটা প্রবলেম। তাহলে এটার উত্তর যেটা আসছে সেটা দেখো অপশান ডি, অপশান ডিটা হবে এখানে সঠিক উত্তর। আচ্ছা, তারপরে দেখো দুটো স্তম্ভ বলে দিয়েছে, স্তম্ভ 1 আর স্তম্ভ 2, সেটাকে কি মেলাতে হবে। প্রথমে কি বলেছে সংরক্ষী বল। দেখো সংরক্ষী বল হচ্ছে অভিকর্ষ বল। অভিকর্ষ বল একটা কি সংরক্ষী বল, কারণ আমরা জানি অভিকর্ষ বলের বিরুদ্ধে যদি কোনো কৃতকার্য করা হয় সেই কৃতকার্য বস্তুর মধ্যে স্থিতিশক্তি রূপে সঞ্চিত হয়। সংরক্ষী বলের ডেফিনেশন হচ্ছে এটাই, যে বলের বিরুদ্ধে কৃতকার্য করলে সেই কৃতকার্য বস্তুর মধ্যে পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি রূপে সঞ্চিত হয়। তারপরে দেখা যাচ্ছে বল দ্বারা কৃতকার্য। বল দ্বারা কৃতকার্য যেটা, সেটা কী হবে ঋণাত্মক। আমরা জানি কৃতকার্য দুই রকমের হয়, একটা হচ্ছে ধনাত্মক আর একটা ঋণাত্মক। ধনাত্মক কখন হয়? যখন বলের বিরুদ্ধে কৃতকার্য করা হয়, আর ঋণাত্মক হয় যখন বলের দ্বারা কৃতকার্য করা হয়। আচ্ছা, কার্যহীন বল। কার্যহীন বল কখন হয়? যখন সরণ আর বল পরস্পর লম্ব হয়। কারণ দেখো আমরা জানি কৃতকার্য W এটা সমান কী হয় এফ এস ইন্টু কী হয় কস থিটা, তাই তো? এফ এস ইন্টু কস থিটা। যদি থিটার ভ্যালুটা 90 ডিগ্রি হয়, অর্থাৎ এফ আর এস পরস্পর 90 ডিগ্রি হয়, তখন কৃতকার্যের যে ভ্যালু সেটা 0 হয়, তখন ওই বলটাকে বলা হয় কি কার্যহীন বল। আর স্থিতিস্থাপক সংঘর্ষ, সেটাতে কী হবে মোট গতিশক্তি সেটা কি অপরিবর্তিত থাকবে। তাহলে দেখো কী আসছে 1 নাম্বার যেটা, সেই 1 নাম্বারটা কার সঙ্গে সমান হচ্ছে? 1 নাম্বারেরটা হচ্ছে বি, তাহলে 1 হচ্ছে বি। তারপরে 2 নাম্বার যেটা, 2 নাম্বারটা কি এ এর সঙ্গে সমান হচ্ছে, বা এরটা হচ্ছে 3 নাম্বারের যেটা, সেটা দেখো কি আসছে 3 নাম্বারেরটা হচ্ছে ডি, আর 4 নাম্বারের যেটা আছে সেটা কোনটা হচ্ছে সি। তাহলে একেরটা বি, একেরটায় বি দেখো প্রথমটা আছে, দ্বিতীয়টা আছে। তারপরে 2-এরটা এ, 2-এরটা এ মানে দেখো এইটা আছে, তাহলে দেখো এইটা যেটা সেটা সঠিক উত্তর হবে অপশান বি। বোঝা গেল? আচ্ছা, তারপরে যে কোশ্চেনটা আছে 29 নাম্বারেরটা দেখো,
কি বলেছে, 3টি বলের ক্রিয়ায় একটি বস্তু সাম্যে থাকবে যদি, দেখো 3টি বলের ক্রিয়ায় কোনো একটা বস্তু সাম্যাবস্থায় থাকবে তখনই যদি যে কোনো একটা বল অন্য দুটো বলের মধ্যবর্তী কোণের সাইনের যে অনুপাত সেগুলো পরস্পর কি সমান হয়, এটাকে আবার ল্যামের উপপাদ্য বলা হয়। তাহলে এটা হবে যে কোনো বলের মান বা যে কোনো বলের মান অন্য দুটি বলের মধ্যবর্তী কোণের সাইনের সমানুপাতিক হয়। ঠিক আছে, যেমন ধর ল্যামের উপপাদ্য, এটার ম্যাথামেটিক্যাল ইকুয়েশন এটা, ধরো একটা বস্তুর উপরে 3টে বল কাজ করছে, একটা হচ্ছে পি, একটা কিউ আর একটা আর। তাহলে পি বাই দেখো এটা কি হয়, সাইন অফ এই আর আর কিউ যেটা থাকবে সেটার মধ্যবর্তী কোণ, আর এটার সমান হবে কিউ বাই সাইন অফ তোমার ওই যেটা পি আর আর তার মধ্যবর্তী কোণ, এটার সমান হবে আর বাই সাইন অফ পি আর কিউ এর মধ্যবর্তী কোণ। ঠিক আছে, তাহলে যে কোনো একটা বল অন্য দুটো বলের মধ্যবর্তী কোণের যদি কি হয়, সমানুপাতিক হয়, সাইনের সমানুপাতিক হয়, তখন ওই বল 3টি কী হবে, সাম্যাবস্থায় থাকবে। আচ্ছা, এখানে এটাও তো হবে, দেখো বলগুলি একতলীয় হয়। আচ্ছা, আর একটা এখানে কন্ডিশন মনে রাখবে, দেখো যে কোনো দুটি বলের লব্ধি তৃতীয়টার সমান ও বিপরীতমুখী হয়। এটা হলেও দেখো কোনো একটা বস্তু কি সাম্যাবস্থায় থাকবে। এটাও হতে পারে যে কোনো দুটো বল যদি তৃতীয়টার কি হয়, যে কোনো দুটি বলের লব্ধি তৃতীয়টার সমান এবং বিপরীতমুখী হয়, তখনও কিন্তু বস্তুটা কী হবে, সাম্যাবস্থায় থাকবে। ঠিক আছে, তাহলে দেখো এটাও কিন্তু হবে। তাহলে এটাও হচ্ছে যে কোনো দুটি বলের লব্ধি তৃতীয়টি সমান ও বিপরীতমুখী হয়, আবার বলগুলি একতলীয় হয়। দেখো বলগুলিকে অবশ্যই কী হতে হবে, একতলীয় হতে হবে। যে কোনো দুটি যে কোনো একটা বল অন্য দুটো বলের মধ্যবর্তী কোণের যে সাইন তার সঙ্গে সমান হতে হবে। তাহলে এইখানে 3টে হচ্ছে, তাহলে অ্যাকচুয়ালি এটার উত্তর যেটা হবে সেটা সবগুলি। ঠিক আছে, কারণ যে কোনো দুটো বল তাদের লব্ধি তৃতীয়টা সমান এবং বিপরীতমুখী যদি হয় তখনও কিন্তু বস্তুটা সাম্যাবস্থায় থাকে। তাহলে এটার সঠিক উত্তর হবে অপশান ডি। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু একটা কোশ্চেন। আচ্ছা, তারপরে যেটা আছে দেখো 30 নাম্বার কি বলেছে, একটি আর ব্যাসার্ধের চাকতির এক প্রান্ত থেকে r/2 ব্যাসার্ধের একটি ছোট চাকতি কেটে নেওয়া হলো, অবশিষ্টাংশের ভরকেন্দ্র অবস্থিত হবে। আচ্ছা, এই অঙ্কটা এর আগেও আমরা দেখেছিলাম। আচ্ছা, ব্যাপারটা একটু দেখো, এটা ধরো একটা চাকতি আছে, এই চাকতির এখান থেকে অন্য আর একটা চাকতি কী করে নেওয়া হলো, কেটে নেওয়া হলো। এই চাকতির যে কোনো একটা প্রান্ত থেকে অন্য আর একটা চাকতি এরকম কী করা হলো, কেটে নেওয়া হলো। দেখো এবার ভালো করে, তিরিশ নাম্বারের কোশ্চেন। তাহলে এই বড় যে চাকতিটা, এটা সেন্টার আমরা ধরে নিচ্ছি ও, আর এটার যে ব্যাসার্ধ সেই ব্যাসার্ধটা হচ্ছে কত, আর যে অংশটা ছোট্ট কেটে নেওয়া হলো এর যে ব্যাসার্ধ সেটা কত, r/2। ঠিক আছে, এবার দেখো কোনো একটা চাকতি যখন বড় থাকে বা এরকম কাটা না হয় তখন তার যে সেন্টার অফ মাস সেটা কোথায় থাকবে, মিডিলে থাকবে। এবার যখনই এখান থেকে এই অংশটা আমরা কেটে নিলাম, তার মানে এই অংশটা কি ফাঁকা হয়ে গেল, তাহলে সেন্টার অফ মাসটা নিশ্চয়ই তার আগের অবস্থানে থাকবে না, কী হবে, চেঞ্জ হবে। তাহলে এর সেন্টার অফ মাস যেটা, সেটা মোটামুটি দেখো যেহেতু এই দিকটায় মেটেরিয়ালস বেশি হয়ে গেছে, তাহলে এইরকম পজিশানে কী হবে, সরে আসবে। তাহলে এই নতুন যে সেন্টার অফ মাসের পজিশন সেটা আমরা ক্যালকুলেশন করব, আর এটা ক্যালকুলেশন করার জন্য একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা মনে রাখবে xcm। দেখো এখানে যেহেতু এই প্রান্ত থেকে কেটে নেওয়া হয়েছে, এটা ভালো করে মনে রাখবে, এর সেন্টার অফ মাসের যে ডিসপ্লেসমেন্ট বা সরণ যেটা ঘটবে সেটা শুধুমাত্র x অক্ষ বরাবর,
ওয়াই অক্ষ বরাবর তার কোনো রকম কিন্তু পরিবর্তন হবে না। ওই জন্য এক্সএম এর ফর্মুলাটা ভালো করে মনে রাখবে, a1 x1 মাইনাস a2 x2 বাই a1 মাইনাস a2। দেখো a1 হচ্ছে বড় যে চাকতি তার ক্ষেত্রফল, বড় চাকতিটার ক্ষেত্রফলের ফর্মুলা দেখো কি পাই আর স্কোয়ার ইন্টু x1 মানে বড় চাকতিটা যখন ছিল অর্থাৎ কেটে নেওয়ার আগে তার যে সেন্টার অফ মাস সেটা, তাহলে কেটে নেওয়ার আগে তার সেন্টার অফ মাস এখানে ছিল। আমরা যদি এইটাকে x অক্ষ ধরে নিই আর এটাকে y অক্ষ ধরে নিই, তাহলে সেন্টার অফ মাস যেটা সেটা মূল বিন্দুতে ছিল, তাহলে তার যে স্থানাঙ্ক সেটা দেখো 0 হবে। মাইনাস দিয়ে a2 মানে যে অংশটা কেটে নিয়েছি তার ক্ষেত্রফল, তাহলে পাই ইন্টু কত আসবে r/2 তার স্কোয়ার ইন্টু কী হবে তার সেন্টার অফ মাস। তাহলে এই বিন্দুর রেসপেক্টে এর সেন্টার অফ মাস যেটা সেটা কত হচ্ছে r/2-তে, তাহলে এটা r/2 হয়ে গেল। নিচে দেখো a1 মাইনাস a2, তাহলে পাই আর স্কোয়ার মাইনাস পাই r/2 তার স্কোয়ার। আচ্ছা দেখো কি আসছে, এই পার্টটা 0 হয়ে গেল, তাহলে এখানে মাইনাস, এটা একবারে যদি আমরা করি দেখো পাই, এটা আর স্কোয়ার আর এখানে একটা আর, তাহলে আর কিউব, এটা স্কোয়ার করলে 4 আর এটা যদি গুণ করে দিই তাহলে 8 হয়ে গেল। আর নিচে এটা দেখো পাই আর স্কোয়ার মাইনাস পাই আর স্কোয়ার বাই কত 4, তাহলে উপরে যেটা আছে সেটা লিখছি আমরা পাই আর কিউব বাই কত 8, আর নিচে এটা বিয়োগ করলে আসবে 3 পাই আর স্কোয়ার বাই নিচে কত 4, তাহলে এই 4 আর এটা যদি কাটা হয় তাহলে 2 পাই বাই কাটছে, এটা কাটলে দেখো এখানে একটা আর থাকবে। তাহলে আলটিমেট এক্সসিএম যেটা কত আসছে, উপরে একটা পড়ে থাকলো আর এখানে একটা মাইনাস আছে, এখানে 3 আর 2 গুণ করলে কত 6, তার মানে কত আসছে -r/6, মানে মূল বিন্দু থেকে এই দিকে যতটা সরে যাচ্ছে সেই সরণটা কত r/6। ঠিক আছে, তাহলে কেন্দ্র থেকে কতটা দূরে সরে যাবে r/6, তার মানে দেখো অপশান ডি যেটা সেটা হবে সঠিক উত্তর, কেন্দ্র থেকে r/6 পরিমাণে দূরে। তারপরে যে কোশ্চেনটা আছে দেখো 31, কি বলা আছে, এল দৈর্ঘ্যের একটি সুষম দণ্ডের এক প্রান্তগামী এবং দণ্ডের অভিলম্ব অক্ষ সাপেক্ষে চক্রগতির ব্যাসার্ধ হবে। আচ্ছা এটা একটা ধরো সুষম দণ্ড, এর যে দৈর্ঘ্য সেই দৈর্ঘ্য যদি এল হয় তাহলে এর একেবারে মিডিল বিন্দু দিয়ে যে অক্ষটা যায় সে অক্ষের সাপেক্ষে এর জড়তা ভ্রামক হয় কত 1/12 mL²। ঠিক আছে, কিন্তু এখানে যেটা বলেছে এক প্রান্তগামী, অর্থাৎ কোনো একটা সুষম দণ্ড যদি এই অক্ষের রেসপেক্টে ঘোরে, মানে এটা ধরো সুষম দণ্ড এই অ্যাক্সিসের রেসপেক্টে কী করছে এইভাবে রোটেট করছে, তাহলে এইভাবে যদি রোটেট করে তাহলে এই অ্যাক্সিসের রেসপেক্টে এর মোমেন্ট অফ ইনার্শিয়াটা আমরা ক্যালকুলেশন করব। তাহলে দেখো এই অক্ষের রেসপেক্টের মোমেন্ট অফ ইনার্শিয়া ক্যালকুলেশন করতে গিয়ে আমরা কি করব, প্যারালাল অ্যাক্সিস থিওরেম বা সমান্তরাল অক্ষ যে উপপাদ্য সেটা অ্যাপ্লাই করব। তাহলে এই অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক আই যেটা সেটা সমান কী হবে, ওর ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক যেটা আছে 1/12 mL² প্লাস কী হয় ওই বস্তুটার ভর m ইন্টু অক্ষ দুটোর মধ্যে দূরত্বের স্কোয়ার, মোট দৈর্ঘ্যটা কত এল, তাহলে এটা নিশ্চয়ই কত হবে l/2, তাহলে অক্ষ দুটোর মধ্যে দূরত্ব l/2 তার কি স্কোয়ার, তাহলে এটা সমান দেখো 1/12 mL² প্লাস 1/4 mL²। ঠিক আছে, এটা ক্যালকুলেশন করলে আসবে 1/3 mL²। এটা পেলাম আমরা কি, এই প্রান্তবিন্দুগামী যে অক্ষ সেই অক্ষের রেসপেক্টে এর মোমেন্ট অফ ইনার্শিয়া। তাহলে এর চক্রগতির ব্যাসার্ধ কে সমান কত হবে, কে সমান জানি আমরা √i/ কত m, তাহলে ভ্যালুটা যদি আমরা বসাই, আয়ের ভ্যালু কত 1/3 mL² বাই নিচে কত m কেটে গেল, l² আছে রুটের মধ্যে থেকে বেরিয়ে গেলে l, আর নিচে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে √3।
তাহলে এর রেডিয়াস অফ জাইরেশন বা চক্রগতির ব্যাসার্ধ যেটা, সেটা কত আসবে? অপশান ডি। দেখো L/√3। ঠিক আছে, তারপরে যে কোশ্চেনটা আছে দেখো কি বলেছে। এম ভর ও আর ব্যাসার্ধের একটি চাকতি এক্স অক্ষের ওপর দিয়ে গড়িয়ে চলছে। এর ভর কেন্দ্রের বেগ ভি, মূলবিন্দুর সাপেক্ষে চাকতির কৌণিক ভরবেগ হবে। আচ্ছা দেখো, একটা চাকতি এক্স অক্ষের উপর দিয়ে যাচ্ছে, এটাকে আমরা ধরে নিচ্ছি এক্স অক্ষ, আর এটাকে ধরে নিচ্ছি ওয়াই অক্ষ। এবার এই চাকতি যেটা, সেই চাকতিটা এক্স অক্ষের উপর দিয়ে কি করছে? যাচ্ছে। তাহলে তুমি জাস্ট কল্পনা করো এই এক্স অক্ষ, সেই এক্স অক্ষের উপর দিয়ে চাকতিটা যাচ্ছে। তাহলে এই চাকতির যে সেন্টার, সেই সেন্টারের রেসপেক্টে সে ঘুরবে। অ্যাকচুয়ালি দেখো এই যে এক্স অক্ষ, এর ব্যাসার্ধ যেটা, সেই ব্যাসার্ধটা দেখো বলে দিয়েছে কত? আর। তাহলে আমাদেরকে যেটা ক্যালকুলেশন করতে বলেছে সেটা হচ্ছে কি? কৌণিক ভরবেগ। আমরা কৌণিক ভরবেগ এল, তার রাশিমালা কি জানি? আই ইন্টু ওমেগা। আবার এইটাকে দেখো লেখা যায় এম ইন্টু ভি ইন্টু আর, এটা লেখা যায়। এবার এই যে চাকতিটা ঘুরছে, দেখো এই এক্স যে অ্যাক্সিস, সেই এক্স অ্যাক্সিসের রেসপেক্টে ঘুরছে। তাহলে এর দুই রকমের কৌণিক ভরবেগ থাকবে। একটা দেখো নিজের অ্যাক্সিসের রেসপেক্টে, আবার এ অ্যাক্সিসের রেসপেক্টে যেহেতু ঘুরছে, তাহলে সেই অ্যাক্সিসের রেসপেক্টেও কি থাকবে। তাহলে এর কৌণিক ভরবেগ যদি এল হয়, তাহলে দেখো এই যে মূলবিন্দুগামী যদি আমরা এরকম একটা অক্ষ কল্পনা করি, সেটা এক্স অক্ষ হবে। আর সেই অক্ষের রেসপেক্টে এর কৌণিক ভরবেগ যেটা, সেটা দেখো এম ইন্টু ভি ইন্টু আর। ঠিক আছে, এখানে এক্স অক্ষের উপর দিয়ে দেখো এর ভর কেন্দ্রের যে বেগ সেটা বলে দিয়েছে। তার মানে এই বরাবর এর যে ভেলোসিটি, সেই ভেলোসিটিটা কত? ভি। তাহলে মূলবিন্দুর রেসপেক্টে তার একটা এই এমভিআর ভরবেগ থাকবে। সেই সঙ্গে সঙ্গে যেহেতু ও ঘুরছে, তাহলে আর একটা ভরবেগ থাকবে, সেটা হচ্ছে কি? আই ইন্টু ওমেগা। এবার আইটা কি? আইটা হচ্ছে ওর মোমেন্ট অফ ইনার্শিয়া বা জড়তা ভ্রামক। তাহলে এইটা হবে ওই চাকতিটার কি? কৌণিক ভরবেগ। তাহলে এটা সমান দেখো কি আসছে? তাহলে এম ভি আর এটা থাকলো, আর একটা চাকতির জড়তা ভ্রামক তার যে ফর্মুলা, সেটা হয় 1/2 mr²। ঠিক আছে, আর ওমেগা যেটা, সেটা কৌণিক বেগ, সেটাকে দেখো আমরা লিখতে পারবো ভি বাই কত? আর। তাহলে এখানে দেখো আলটিমেট কি আসছে? এম ভি আর প্লাস 1/2, এখানে আর একটা কেটে যাবে, তাহলে দেখো এম ভি আর একটা পড়ে থাকবে এখানে 1/2 এম ভি আর। তাহলে এটা যদি যোগ করা হয়, তাহলে এটার মান আসবে 3/2 ইন্টু এম ভি আর। তাহলে ওই চাকতিটার মূলবিন্দুর সাপেক্ষে কৌণিক ভরবেগ বা অ্যাঙ্গুলার মোমেন্টাম যেটা আসবে, সেটা রাশিমালা হবে 3/2 এম ভি আর। দেখো যদি বলতো ওর সেন্টার অফ মাস, সে তার রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া কত হবে, তখন কিন্তু এটা হতো, অর্থাৎ 1/2 এম ভি আর। কিন্তু বলেছে কি? মূলবিন্দুর সাপেক্ষে। তাহলে মূলবিন্দুর সাপেক্ষে বললে এখানে এই ভরবেগ যেটা, সেটাও কি হবে? অ্যাড হবে, অর্থাৎ এর রাশিমালাটা আসবে 3/2 এম ভি আর। ঠিক আছে। আচ্ছা, নেক্সট যে কোশ্চেনটা আছে সেটা এবার আমরা দেখব। 33 কি বলেছে? একটি নিরেট গোলক অনুভূমিক মেঝের উপর দিয়ে গড়িয়ে চলছে। গোলকটির রৈখিক গতিশক্তি ও আবর্ত গতিশক্তির অনুপাত কত হবে? দেখো একটা গোলক যদি গড়িয়ে গড়িয়ে যায়, তাহলে তার রৈখিক গতিশক্তি যদি আমরা কে দেখি, কে এর ভ্যালু কি আসবে? 1/2 mv²। আর তার যদি আবর্ত গতিশক্তি দেখি, আবর্ত গতিশক্তি এটাকে যদি আমরা ই ধরে নিই, তাহলে এটা সমান দেখো আসবে 1/2 I ইন্টু ওমেগা²। ঠিক আছে, এটা হলো আবর্ত গতিশক্তির ফর্মুলা, 1/2 I ওমেগা²। এবার দেখো এখানে যে গোলকটা বলেছে, সেটা কীরকম গোলক? নিরেট গোলক।
তাহলে 1/2 আয়ের জায়গায় এর কত আসবে 2/5 mr²। ঠিক আছে। আর ওমেগা যেটা তার জায়গায় আমরা লিখব v/r, এখানে ওমেগা স্কোয়ার আছে, তাহলে এটা হয়ে গেল v² বাই কত r²। r² কেটে যাচ্ছে, এটা কাটছে, তাহলে আবর্ত গতিশক্তি ই সমান কত আসছে 1/5 mv²। তাহলে এটা হলো লিনিয়ার কাইনেটিক এনার্জি বা রৈখিক গতিশক্তি, আর এটা হলো রোটেশনাল কাইনেটিক এনার্জি। আমাদেরকে রৈখিক গতিশক্তি আর আবর্ত গতিশক্তির কি অনুপাত ক্যালকুলেশন করতে বলেছে, অর্থাৎ দেখো কে বাই কত ই, তাহলে কে এর ভ্যালু 1/2 mv² বাই কত 1/5 mv²। এটা কেটে গেল, তাহলে 5টা উপরে উঠে গেল, 2টা নিচে চলে আসলো, তাহলে k/e এটা সমান কি আসবে 5:2। তাহলে এটার সঠিক উত্তর হবে 5:2, অর্থাৎ অপশান বি। আচ্ছা, নেক্সট যে কোশ্চেন সেটাই আমরা চলে যাব। দেখো কি বলেছে 34 নম্বরেরটা, এম ভরের একটি কণা এক্স অক্ষে সমান্তরাল একটি সরলরেখা বরাবর সমবেগে চলছে, মূলবিন্দু সাপেক্ষে কণাটির কৌণিক ভরবেগ। আচ্ছা, সেই আগেরটার মতোই দেখো, একটু আগে যেটা আমরা করলাম যে এই বরাবর হচ্ছে এক্স অক্ষ আর এইটা হচ্ছে ওয়াই অক্ষ। কি বলেছে এম ভরের একটি কণা, তাহলে এম ভরের একটা কণা কি বলেছে এক্স অক্ষের সমান্তরাল একটা সরল রেখা বরাবর যাচ্ছে, তাহলে এক্স অক্ষের সমান্তরাল একটি সরল রেখা বরাবর সমবেগে যাচ্ছে, অর্থাৎ তার যে ভেলোসিটি সেই ভেলোসিটিটা যদি ভি হয়, ভি এর ভ্যালুটা কি সেম, মূলবিন্দু সাপেক্ষে কণাটির কৌণিক ভরবেগ হবে। একটু আগে দেখো আমরা দেখলাম এরকম যদি কোনো একটা চাকতি হয় তার কৌণিক ভরবেগের ফর্মুলা সেটা কি ছিল 3/2 mvr, একটু আগে আমরা দেখলাম। এবার দেখো যদি কোনো একটা বস্তু এরকম এক্স অক্ষের সমান্তরালে যায়, তাহলে এখানে দেখো তার ভর যেটা সেই ভরের ভ্যালু কি ফিক্সড, তার যে ভেলোসিটি সেই ভেলোসিটিটাও দেখো এখানে কি ফিক্সড, কারণ সমবেগে যাচ্ছে। তাহলে অ্যাকচুয়ালি কৌণিক ভরবেগ ডিপেন্ড করছে কার উপরে, তার মাসের উপরে, তার ভেলোসিটির উপরে আর ওই ডিস্ট্যান্সের উপরে। এবার দেখো সমান্তরালে যাচ্ছে, তাহলে এক্স অ্যাক্সিস থেকে তার যে ডিস্ট্যান্স সেই ডিস্ট্যান্সটা অলওয়েজ কি সেম। আবার যেহেতু সে সমবেগে যাচ্ছে তার ভি এর ভ্যালু ফিক্সড আর ভর যেটা সেটাও ফিক্সড, তাহলে তার যে মোমেন্টাম সে মোমেন্টামটা যেটা মানে অ্যাঙ্গুলার মোমেন্টাম বা কৌণিক ভরবেগ, সে কৌণিক ভরবেগের যে মান সে মানটা অবশ্যই কী হবে ধ্রুবক থাকবে, সে কমবেও না বাড়বেও না। তারপরে যে কোশ্চেনটা আছে 35 নাম্বার, দেখো কি বলেছে কোনো বস্তুর আবর্ত গতিশক্তি ই এবং জড়তা ভ্রামক আই, বস্তুটির কৌণিক ভরবেগ এল হলে কোন সম্পর্কটি সঠিক। আচ্ছা, আবর্ত গতিশক্তি ই যেটা এর রাশিমালা কি একটু আগে বললাম 1/2 I × ω²। দেখো এই যে রাশিমালা এটাকে আমরা এইভাবে লিখতে পারবো 1/2 × I² ω² বাই কত আই। তাহলে দেখো ই এটা সমান 1/2, দেখো আই ওমেগা সেটা কি হয় এল হয় কৌণিক ভরবেগ, তাহলে I² ω² আছে, তাহলে L² বাই কত আই। আচ্ছা, এখানে দেখো যেটা আছে সব L² এর রাশিমালা ক্যালকুলেশন করা আছে। তাহলে দেখো L² যদি আমরা ক্যালকুলেশন করি কোনাকুনি গুণ করে দাও, তাহলে 2I × কত ই, তাহলে L² সমান কত আসছে 2IE, তাহলে L² সমান 2IE কোনটায় আছে দেখো অপশান সিতে আছে, L² সমান 2IE বা 2EI, তাহলে এই অপশান সি যেটা সেটা হবে কি সঠিক উত্তর। তাহলে এই হলো মডেল কোশ্চেন সেট 10-এর যে কমপ্লিট সলিউশন, এর আগে দুটো পার্টে আর একটা পার্টে করে দেওয়া হলো। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং লাইক করবে
যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়, কোনো প্রবলেম হয়, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ঠিক আছে।